হ্যালো, নমস্কার। আমি রিক। আমরা এই চ্যানেলটা অনেক দিন ধরেই ডরমেন্ট বসেছিল। কিছু সিরিজ আমরা অলরেডি করেছিলাম অ্যাবাউট রাজস্থান ট্রাভেলস। একটা ছোট্ট একটা ভিডিও আছে যেটাতে পুরীর একটা রাস্তা, পুরী টু কোনারকের যে একটা সুন্দর রাস্তা সেটা রয়েছে। আমরা এখন ভাবলাম নতুন করে যে এই চ্যানেলটাকে আমরা আবার রিভ্যাম্প করি, এবং রিভ্যাম্প করার জন্য এই চ্যানেলটাতে মোস্টলি যা যা করবো আমরা সেটার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। অ্যাজ ফিউ অফ ইউ পিপল অলরেডি নো যে আমি একজন কার লাভার, এনথুজিয়াস্ট কিনা জানি না, কিন্তু কার লাভার, এবং নানান জায়গায় ট্রাভেল করে বেড়াই। আমি এবং আমার ফ্যামিলি আজ থেকে না বহুদিন ধরে ট্রাভেল করে বেড়াচ্ছি থ্রু কার, এবং আমরা বহু জায়গায় ঘুরে বেরিয়েছি। শুধু এখান থেকে 500 বা 600 কিলোমিটার না, বেশ কয়েক হাজার কিলোমিটার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেরিয়েছি। ইন্টারন্যাশনালিও চালিয়েছি কিছু, যেগুলো আমার ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পাবেন। কিন্তু সেরমভাবে আমি কোনো দিন কোনোভাবে ভ্লগ করব বলে করিনি, নিজের মেমোরির জন্য করেছিলাম। বাট আমার নানান রকম ইউটিউব ভিডিও এবং সব কিছু দেখে নিজের একটা ভালো ইন্সপিরেশন লেগেছে, এবং এটাও মনে হয়েছে কিছু কিছু ভিডিওতে কিছু কিছু অদ্ভুত প্রবলেম, যেগুলো মনে হয়েছিল যেগুলো দেখলে হয়তো আমার সলভ হয়ে যাবে, সেই প্রবলেমগুলো আমার সলভ হয়নি। বলছি না যে সবাই সব জিনিসটা করতে পারবে, বা আমিও এ টু জেড আপনাদের যে জায়গাটা যেরমভাবে করার কথা সেরমভাবে করতে পারবো, বাট স্টিল অ্যাজ এ কার এনথুজিয়াস্ট অর কার লাভার যেটাই বলবেন, আমি ড্রাইভিং করতে প্রচণ্ড ভালোবাসি। আমি গাড়ি রাখতে আমার কাছে খুব ভালোবাসি, নানান রকম গাড়ি নিয়ে কথা বলতে আমি খুব ভালোবাসি, এবং গাড়িগুলো চালিয়ে কোথাও না কোথাও আমার সবথেকে বড় যে জিনিসটা বলবো সেটা হলো, যেটা আমি এবং আমার বন্ধুবান্ধব এবং আমার যারা আশেপাশের লোক, ইনক্লুডিং মাই ফ্যামিলি, যারা যতটুকুনি বোঝে, আমি গাড়িটা বা মেশিনটার সাথে কানেক্ট খুব ভালো হতে পারি। সুতরাং সেই গাড়িটা খুব খারাপ অবস্থায় থাকুক, তাকেও আমি কিছুটা চালিয়ে দেবো, আমি বুঝতে পারি যে তাকে আমি পারবো কি না। আমি আমার কনফিডেন্সের কথা বলছি, আমি পারবো কি না সেই গাড়িটাকে চালিয়ে নিয়ে লং ডিস্টেন্স যেতে, বা সেই গাড়িটা কি সত্যি আমার সাথে যেতে পারবে, বা আমি সেই গাড়িটাকে নিয়ে যেতে পারবো কিনা। যাই হোক, সেদিকে যাচ্ছি না এখন এই মুহূর্তে। এটা একটা পয়েন্ট, আমি কিছু পয়েন্ট এখানে লিখে রেখেছি যেগুলো আমি একটু দেখে পড়ছি, যেহেতু নতুন ব্লগিং করছি। এই ব্লগগুলো স্পেশালি আরও বেশি ভালো হবে তাদের জন্য যারা একদম শুরু করছে ড্রাইভিং করা, যাদের ড্রাইভিং করার প্রচুর ইচ্ছে আছে, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো কনফিডেন্স পাচ্ছে না, তাদের জন্য স্পেসিফিক্যালি। আর কিছু লোকের জন্য যারা কিছুদিন ধরে ড্রাইভিং করছে, কিন্তু তাদের টুকটাক তারা প্রবলেম ফেস করছে, বা তারা অনেক ব্যাপারে যেহেতু তারা এক্সপিরিয়েন্স করতে শুরু করেছে নানান রকমভাবে, নানান রকম রাস্তা, নানান রকম টাইম, নানান রকম সিচুয়েশন, তাদের কিছুটা হয়তো আমি কনফিডেন্স বুস্ট করতে পারবো, কারণ উইথ আমার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব। তো আমি শুরু যেটা করতে চাই সেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তা শুরুর আগে একটা জিনিস বলে রাখি, সেটা হলো আজকে, মানে আজকে হলো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন রাত্রিবেলা, মানে আজ রাত 12টা, 15 তারিখ ক্রসিং 16 তারিখ ইংরেজির, আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেই পুরীর উদ্দেশ্যে রওনার ছবি, প্রতিটা ভিডিও আমরা এখানে শ্যুট করব এবং আপনাদের জন্য এই চ্যানেলেতে আমরা দেব, এবং কি কি করা যায়, কিভাবে করা যায়, কি না করা যায়, সেগুলো আমি মোটামুটি বলতে থাকবো। পুরী আপনি বলতে পারেন, আপনারা বলতে পারেন যে আমরা মোটামুটি বছরে 3 থেকে 4 বার যাই। খুব আমার খুব কমই, হয়তো আমার ছেলেমেয়েরও হয়তো খুব কম মনে আছে কবে লাস্ট আমরা ট্রেনে করে গেছি পুরী। তাছাড়া কিন্তু আমরা মোটামুটি প্রতিবারই গাড়ি করে যাই। এবার আমি যেটা বললাম যে আপনারা হয়তো শুনলেন, বা আমি এটাই বলতে চাইছি যে আমরা কিন্তু রাত্রিবেলা আজকে ড্রাইভ করব, তার মানে রাত 12টার পর। ইট উইল বি এ নাইট ড্রাইভ। নাইট ড্রাইভের অনেক কিছু প্রবলেম আছে, অনেকে সেটা নিয়ে নেগেটিভ বলে, আমি তাদের সঙ্গে কোনো কন্ট্রোভার্সিতে যাব না। কথাটা খুব সত্যি, রাত্রিবেলা ড্রাইভ করা খুব কঠিন, রাত্রিবেলা ড্রাইভ খুব রিস্কি, রাত্রিবেলা ড্রাইভ প্রচণ্ডভাবে এক্সপিরিয়েন্স না হলে না করা উচিত। কেন? তার ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট রিজন হলো
যে রাত্রিবেলা ড্রাইভের সময় মোস্টলি আমরা যেটা এনকাউন্টার করি সেটা হলো লরি, এবং যে লরিগুলো নর্মালি আমাদের বুঝতে হবে কেন লরি ড্রাইভারেরা অনেক সময় সামলাতে পারে না, তার কারণ হলো সেই লরিগুলো মোস্টলি লোডেড যায়। যে লরি লোডেড 60 বা 70-এও যাচ্ছে, সে আপনার সামনে হঠাৎ চলে এলে বা আপনি তার সামনে হঠাৎ গিয়ে যদি ব্রেক মারেন, তাহলে সেই লরি কিন্তু আপনার জন্য দাঁড়াতে পারবে না, যেহেতু ওর ওজনটা এতটা বেশি যে ও দাঁড়াতে পারে না, বা ডান দিক বাঁ দিক অনেক সময় সামনের কিছু ট্রাফিককে বাঁচাতে করে। সুতরাং সেই কিছু জায়গায় আমি বলবো না আপনাকে স্পেসিফিক্যালি যে আমার মতোই ড্রাইভ করতে হবে, কিন্তু আমি যেভাবে চালাই, যে শান্ত মনে শান্তভাবে এবং অন্য আরও বেশ কিছু দিকে নজর রেখে চালাই, সেই জিনিসগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আনার চেষ্টা করব। তো আমরা যে কথাটা বলছিলাম নাইট ড্রাইভের কথা, কিছু নেগেটিভ আছে, আরও অনেক নেগেটিভ আছে। রাত্রিবেলা ভিজিবিলিটির প্রবলেম আছে, রাত্রিবেলা অনেক সময় নিজের ঘুম পেতে পারতে পারে। এইগুলো হলো খুব মারাত্মক ভয়ের জিনিস। কিছু জায়গায় আমরা এক্সট্রা স্পিডে যাচ্ছি, হঠাৎ করে কোনো কারণে একটা ডাইভারশন এলো, হাইওয়ের কথা বলছি, সেখানে একটা ডাইভারশন এলো, অথবা এমন কোনো একটা হঠাৎ করে রাস্তা বাঁক নিল যে বাঁকটাকে আমরা ধরতে পারলাম না। তাই জন্য নাইট ড্রাইভ করতে গেলে কিন্তু প্রচণ্ড এক্সপিরিয়েন্সের দরকার, মারাত্মক মাথা ঠান্ডা রাখার দরকার। এবং এইটা আমি একজন ড্রাইভার হয়ে আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যে কোনো ড্রাইভার, যত পাকা ড্রাইভার হোক, রাত্রিবেলা গাড়ি চালালে ঘুম পাবেই। স্পেশালি যখন সকালবেলার ভোরের আলো উঠবে, তার ঠিক পরে পরে ঘুমটা প্রচণ্ডভাবে পায়। নর্মালি আমি যেটা করি, বা যে কোনো পাকা ড্রাইভার, সে যে তার কোনো ঘুম পাচ্ছে না বা সে রাত্রিবেলা চালালে তার কোনো ঘুম পায় না, সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করি না। আমরা সাইড করে নিই। একবার যদি মনে হয় শরীরটা এবার একটু ছাড়ছে, ঠিক যেন আমি এনার্জি পাচ্ছি না, গাড়িটাকে ডেফিনেটলি সাইড করি। ডেফিনেটলি সাইড মানে হলো কোনো হাইওয়ের এমন একটা জায়গায়, এমন একটা সাইডে যেখানে কোনো একটা লরি আমাকে দেখতে না পেলেও আমাকে পেছন দিয়ে এসে ধাক্কা না দিতে পারে, আমরা সাইড করব এমন একটা জায়গায়, নর্মালি পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে, বা এমন কোনো একটা জায়গায় নেবে, চোখে মুখে জল দিয়ে একটুখানি হাঁটাচলা করে, যখন আমি সত্যিই বুঝবো যে হ্যাঁ আমার মধ্যে আবার সেই ঘুমটা কেটে গেছে, আমি কিছুক্ষণ আবার চালাতে পারবো, তখন আবার আমি গাড়িটা চালানো শুরু করব। এর মধ্যে চা, কফি, কারোর কোনো রকম সিগারেট বা কিছু ইচ্ছে থাকলে সেগুলো চলতে পারে, কিন্তু নর্মালি সেইগুলো করেই যে ঘুম ভেঙে যাবে এটা কিন্তু শিওর নয়। সুতরাং আবার চালানোর সময় যখন চা কফি খেলেন বা আপনার মনে হলো চোখে মুখে জল দেওয়ার পর হ্যাঁ এবার আমার কোনো অসুবিধা হচ্ছে না, চালানো শুরু করার পর কিন্তু আবার 5-10 মিনিট বা 15 মিনিট পরে আবার ঘুম পেতে পারে। সেই জায়গাটাকেও নিজেকে আটকাতে হবে, কয়েকটা জায়গায় থামতে হবে, বেশ কিছু বড় ব্রেকস নিতে হবে, এবং তারপরে দরকার হলে আমি কয়েকটা জার্নিতে করেছি যেখানে হয়তো বা সেরকম কোনো চায়ের দোকান ছিল না বা সেরকম ভালো কোনো জায়গা ছিল না, আমি গাড়িটাকে লক করে সিটটাকে পেছন দিকে করে আমি 5 থেকে 7 মিনিটের পাওয়ার ন্যাপ নিয়েছি। 5 থেকে 7 মিনিটের পাওয়ার ন্যাপে আমি 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম চালানোর মোটামুটি বলতে পারেন আমি এনার্জি পেয়ে গেছি। নাইট ড্রাইভের সুবিধেটা কি? অনেকটা অসুবিধা বললাম। নাইট ড্রাইভের কিন্তু প্রচুর সুবিধাও আছে। সেটা হলো, প্রথম হলো ট্রাফিক কম, কম মানে প্রায় নেই। চারিদিকে মোস্টলি যেটা আমাদের খুব ভয় আমাদের ইন্ডিয়ান হাইওয়েতে, সেটা হলো যেহেতু দুদিকে যেতে যেতে মোস্ট অফ দ্য জায়গায় ছোট ছোট গ্রাম পড়ে, বড় বা ছোট বা মেজো গ্রাম পড়ে, সেখানে অনেক সময় কি হয়, লোকজন মাঝ রাস্তা দিয়ে যেখান থেকে পার হওয়ার কথা নয়, আপনি এক্সপেক্ট করছেন না, হঠাৎ করে পার হয়। সেখানে সাইকেল হতে পারে, টু হুইলার রাত্রি সকালের দিকে অনেক বেশি চলে, এবং টু হুইলার অনেক সময় না দেখে ডান দিক করে দিল, বাঁ দিক করে দিল। ছোট গাড়ি অনেক বেশি চলা শুরু করে দেয় সকালবেলা, হয়তো বা লরি কিছু কমে যায়। কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমি নর্মালি নাইট ড্রাইভ করি। কিন্তু এগেন, আমার নাইট ড্রাইভ করি বলে আমি নাইটেই সবসময় ড্রাইভ করি এরকম কিন্তু নয়। ডিপেন্ড করে আমার ডেস্টিনেশনের ওপর। ডেস্টিনেশনে মানে বি পয়েন্ট, যেটা আমি কোন পয়েন্ট থেকে স্টার্ট করছি, কখন পৌঁছতে হবে, কীরকম রাস্তা, এক্সট্রা টাইম কতখানি হতে পারে, এই সব কটা ব্যাপার নিয়ে কিন্তু আমি নাইট ড্রাইভ করব কি ডে ড্রাইভ করব, না একটু লেট করে বেরোবো, এটা টোটালটা ডিপেন্ড করে। যেরকম আমি আপনাকে বলি, আমরা যখন পুরী থেকে ফিরবো, আমাদের কিন্তু পুরী থেকে ফেরার যে স্কেডিউলটা, সেই স্কেডিউলটা কিন্তু সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, এবং সন্ধেবেলা বা বিকেল বা সন্ধেবেলার মধ্যে আমরা কলকাতায় বা আমাদের বাড়িতে ঢুকে যাব। তো পুরো জিনিসটা সবসময়
ডিপেন্ড করা উচিত অন দ্য সিচুয়েশন। কারণ আমি সকালবেলা ওখানে গেলে 9টার মধ্যে আমি হোটেলে ঢুকে যেতে পারবো, আমার চেক ইন টাইম রয়েছে, কিন্তু আবার সকালবেলা ওখান থেকে বেরোনোর সময় 8টার সময় আমাকে বেরিয়ে যেতে হবে। সুতরাং আমি 8টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে ব্রেকফাস্ট করে গাড়ি চালানো শুরু করলাম, আস্তে আস্তে চালালাম, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমি আরাম করে লাঞ্চ করলাম এবং তারপরে কিছু জায়গায় দাঁড়িয়ে চা টা খেয়ে আমি ফিরে গেলাম। নর্মালি আমি এবং আমার ফ্যামিলি যেটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে আমার সাথে, যেটা হলো আমরা খুব অল্প ব্রেক নিই। হয়তো এখান থেকে শিলিগুড়ি যেতে গিয়ে একটা ব্রেক নিলাম, পুরীতে যেতে গেলে অনেক সময় একটাও ব্রেক নিইনি, এরকমও হয়েছে। কিন্তু এটা আমি আমার নিজের ওপর দিয়ে বলছি, এটা আপনাকে করতে হবে বা এটা আপনি করতে পারবেন, বা আমার থেকে অনেক বেশি হয়তো একবারে আপনি ড্রাইভ করতে পারবেন, সেগুলো সবটাই কিন্তু ডিপেন্ড করবে আপনার ওপর। আর কিছু পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো হলো ডে ড্রাইভে কিন্তু যে প্রবলেমগুলো বললাম সেগুলো আছে, কিন্তু ডে ড্রাইভের সুবিধে আবার যেগুলো সেগুলো হলো খুব বেটার ভিজিবিলিটি। সকালবেলা অনেক জিনিসপত্রর ওপর আপনার রিস্ক কম থাকে। অনেক ইনসিকিওর যে রোডসগুলো রয়েছে, যেগুলো আগে ইনসিকিওর ছিল বা আপনি জানেন না ইনসিকিওর কতটা ইনসিকিওর এই জায়গাটা, সেই জায়গাগুলোর ওপর দিয়ে আপনি সকালবেলা গেলে আপনার কনফিডেন্সও অনেক বেটার থাকবে, লোকজনও বেশি থাকবে, বা আপনার কোথাও টায়ার পাঞ্চার হলো, কোনো একটা প্রবলেম হলো, গাড়ির একটা প্রবলেম হলো, সেখানে কিন্তু আপনি সাপোর্ট সব সময় সকালবেলার দিকেই বেশি পাবেন, রাত্রিবেলা প্রায় পাবেন না সমান। সেখানে ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাকে জানতে হবে আপনি কতটা পারবেন, কি পারবেন, কত দূর পারবেন, এবং নিজেকে অকারণে পুশ করবেন না কারোকে দেখানোর জন্য, কারোকে বোঝানোর জন্য। ভালো ড্রাইভার কিন্তু আমি যেটা বুঝি, যেটা আমার বাবা একসময় খুব বলতেন, ভালো ড্রাইভার সেই যার অ্যাক্সিলারেশনে বাকি প্যাসেঞ্জার বা কো প্যাসেঞ্জাররা বুঝতে পারবে না যে গাড়িটা এত জোরে হঠাৎ করে যাচ্ছে, অথবা তার ব্রেক মারাতে কো প্যাসেঞ্জাররা বুঝতে পারবে না যে গাড়িটাকে সে ডিঅ্যাক্সিলারেট করছে বা আস্তে করছে ব্রেক মেরে। তার মানে যে কোনো জিনিসের অনেকটা আগে থেকে আমি ব্রেক ধরার মতো আমার ক্ষমতা থাকা উচিত, আমার অ্যান্টিসিপেশন থাকা উচিত। হ্যাঁ, আমি এই জিনিসটা সামনেই লরিটা অবধি, হয়তো বা লরিটা ডান দিকে কাটছে আস্তে আস্তে, আমি ওই জায়গাটাতে এই মুহূর্তে স্পিডে ঢুকবো না, কারণ আমাকে ঝটকা ব্রেক মারতে হতে পারে, সেটাতে কো প্যাসেঞ্জারদেরও প্রবলেম হতে পারে, লাগতে পারে, আমার গাড়ির ক্ষতি হতে পারে, অথবা ভগবান না করুন, ঠাকুর না করুন, আল্লাহ না করুন, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সুতরাং সেই জিনিসটাকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। ড্রাইভিং সবসময় সুন্দর লিমিটের মধ্যে। আমার গাড়ি কখনো 80-র ওপরে ওঠে না, খুব পরিষ্কার করে বললাম, আবার বলছি, আমার গাড়ি কখনো 80-র ওপরে ওঠে না। বহু গাড়ি আমার সাথে গেছে যারা 120, 140 আমাকে পাস করেছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু এ পয়েন্ট টু বি পয়েন্টে তারা হয় আমার থেকে 5 মিনিট পরে গিয়েই পৌঁছেছে, অথবা আমি তাদের থেকে 10 মিনিট পরে গিয়ে পৌঁছেছি। আমার রেস করার কোনো দরকার নেই, আমি আনন্দ করতে যাচ্ছি, আমি ড্রাইভিংটাকে উপভোগ করতে যাচ্ছি, এবং সেটাই আমি করি। ড্রিঙ্ক আগের দিন রাতে কখনো ভুল করেও করবেন না, তাতে অনেকটা ড্রাউজিনেসটা বেড়ে যায়। এটা আমি একটা নর্মাল ফিনোমিনান থেকে বলছি। নর্মালি আগের দিন রাত্রিবেলা ড্রিঙ্ক করে হঠাৎ সকালবেলা বেরিয়ে পড়লাম, বা একটুখানি ড্রিঙ্ক করেছি অসুবিধে নেই, বা রাস্তায় খুব আনন্দ করতে করতে একটুখানি মদিরা বা ড্রিঙ্ক নিয়ে আমরা চালাচ্ছি, এটাতে আমার মনে হয় না খুব একটা কিছু বিরক্ত রয়েছে, এবং এটাকে অ্যাভয়েড করাই বেস্ট। এবং আমার মতে সেই ভালো ড্রাইভার যে ড্রাইভিংটাকে উপভোগ করে, না ড্রাইভ করতে করতে ড্রিঙ্ক করাটাকে। সেটা হয়তো আলাদা, আপনি ডেস্টিনেশনে পৌঁছে যখন গাড়িতে যখন স্টিয়ারিংয়ে হাত দিচ্ছেন না, তখন আপনি করতেই পারেন। এবং আমি কো প্যাসেঞ্জারদেরও বলবো যারা যান, নর্মালি এটা আমি খাচ্ছি তোকে খেতে হবে না বা তোমাকে খেতে হবে না, এই কথাটা না করাই ভালো। গাড়ির মধ্যে ড্রিঙ্কটা না করা ড্রাইভিংয়ের জন্য সেফ, আমি অন্য কোনো দিক থেকে বলছি না। এই পয়েন্টগুলো আমি বললাম কারণ এগুলো এতদিন ধরে আমি চালিয়ে চালিয়ে শিখেছি। পাহাড়, সমতল, সমুদ্রের পাশ, সব জায়গায় চালিয়েছি। মালভূমি, অফরোডিং, হ্যাঁ, আমার কোনো অফরোডিংয়ের জন্য আমার কোনো দিন 4x4 কোনো গাড়ি ছিল না। পাহাড়ের বহু জায়গায়, আমার ছেলে যখন প্রচুর অনেক ছোট, মেয়ে অনেক ছোট, আমি প্রচুর জায়গায় ঘুরে বেরিয়েছি। আমার নর্মালি যে গাড়িগুলোকে আমি নিয়ে যাই বা নিয়ে যেতে পছন্দ করি, তার মধ্যে আমার একটি ভালো লাগা গাড়ি হলো যে গাড়িগুলি রিয়ার হুইল ড্রাইভ, মানে পেছনের দুটো চাকা ইঞ্জিন ঘোরায়, সামনের চাকা কোনো রকম ইঞ্জিনের সঙ্গে সম্পর্ক নেই, শুধু স্টিয়ারিং করি। তাতে আমার মনে হয় আমার ফিটিংটা বা আমার যে চালানোর যে কষ্টটা সেটা অনেক কম লাগে। আই টোটালি এগ্রি। অনেকে বলবেন আজকাল তো ইলেকট্রনিক্স স্টিয়ারিং বা হাইড্রোলিক স্টিয়ারিং, অসুবিধা হয় না, বাট
এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যেটা ফ্রন্ট হুইল ড্রাইভ সেটাতে একটু বেশি ফিটিং হয় দেন রিয়ার হুইল ড্রাইভ। আই এম নট গোয়িং ইন টু এনি কন্ট্রোভার্সি, বোথ কার্স আর গুড, এবং ডিফারেন্ট কন্ডিশনে দুটো গাড়ি আলাদা। আপনি যদি কখনো বরফে যান, ফ্রন্ট হুইল ড্রাইভ 4x4 না হলে ফ্রন্ট হুইল ড্রাইভ কিন্তু আপনাকে অনেক বেটার সুবিধা দেবে দেন রিয়ার হুইল কিন্তু তখন স্কিড করবে। কিন্তু অন্য মোস্ট অফ দ্য কন্ডিশনে রিয়ার হুইল ড্রাইভ ইজ মাচ বেটার টু ড্রাইভ, এটা আমার মনে হয়েছে, আমার পার্সোনাল মত আপনাদেরকে আমি জাস্ট বলতে চাই। পাহাড়ে গাড়ি চালানো আমার মনে হয় খুব একটা কষ্ট নয়। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি, পাহাড়ে গাড়ি চালানোর জন্য প্রথমবার যখন যাবেন তখন নর্মালি প্রতিটা গাড়ির পেছনেই যাবেন। কোনো গাড়িকে অকারণে ওভারটেক করার দরকার নেই, নর্মাল স্পিডে যাবেন। আপনি ভাববেন ঠিক আপনার যে লেনটা আছে, যদি আপনি এইখানে শহরে থেকে হাইওয়েতে থেকে আপনি যদি লেন ড্রাইভিং করেন তাহলে আপনার কাছে পাহাড়ের ওটা আরেকটা লেন মনে হবে। সুতরাং অসুবিধার কোনো কারণ নেই। পাহাড়ে কিন্তু নিয়ম অনেক বেশি, নিয়ম বেশি মানে নিয়ম মেনে চলে ড্রাইভারের অনেক বেশি। আপনি যদি কখনো আমি যদি আমার ভিডিওগুলো দিই তখন দেখবেন আমি যখন একটা গাড়ির পেছনে কন্টিনিউ চলছি অলমোস্ট সিমিলার স্পিডে, বা ওকে ধরে ফেলছি, আবার আমাকে ব্রেক মারতে হচ্ছে, ড্রাইভার পেছনের দিকের কাছে মানে রিয়ার ভিউ মিররে তারা নজর রাখে এবং সাইড করে আপনার থেকে যদি মনে হয় আপনি ওর থেকে জড়ে যেতে পারবেন, ও সাইড করে দিয়ে আপনাকে ছেড়ে দেয়। মোস্ট অফ দ্য গাড়ি না 100 জনের মধ্যে 98 জন এটা করবে। 1-2 জন যারা সমতলের ড্রাইভার কিন্তু পাহাড়ে চালাচ্ছে তারা হঠাৎ ছাড়তে চায় না, আমি এটা দেখেছি। তাদের সঙ্গে পাহাড়ে কোনো মারামারি করতে যাওয়ার দরকার নেই গাড়ি নিয়ে। এই এক্সপিরিয়েন্সগুলো, এরকম আরও বেশ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, যে আমরা অনেক সময় গাড়ি লং ড্রাইভে যাব, আমাদের কী কী এসেনশিয়াল গেজেটস লাগবে। টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আই ডোন্ট ক্যারি এনি গেজেটস। আমার কাছে টায়ার ইনফ্লেটার থাকে না, আমার কাছে ব্যাটারি জাম্পার থাকে না, আমার কাছে অন্য কোনো স্পেসিফিক গ্যাজেট যেটা আপনাকে টেনে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে, উপড়ে ফেলবে, এরকম কিচ্ছু থাকে না আমার কাছে। আমি সত্যি কথা বলছি, আমার কাছে গাড়ি যাওয়ার আগে আমি খুব আলাদা করে তার টায়ার চেঞ্জ করে ফেললাম, যদি তার কন্ডিশন খারাপ থাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে, টায়ার চেঞ্জ করে ফেললাম, সার্ভিসিংয়ে চলে গেলাম। আমি এটা করি না, কারণ নর্মালি আমি অলমোস্ট অল ডে গাড়ি চালাই, গাড়িটার সাথে আমি ভীষণভাবে কানেক্টেড থাকি। আমি জানি আমার গাড়ির ক্যাপাবিলিটি, আমি জানি আমার ক্যাপাবিলিটি। মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে জানতে হবে আমার এবং মেশিনটার দুজনের মিলিত যে ক্যাপাবিলিটি সেটা কতখানি। আমি কখনোই চাইবো না যে আমার গাড়ি হয়তো এর থেকে বেশি, আমি জানি এর থেকে বেশি গেলে কখনো কখনো প্রবলেম করে, যেন আমি আমার আজকে রাত্রিবেলা যেটা বেরোবো, সেটা আমার যে গাড়িটা নিয়ে বেরোবো সেটা হলো স্করপিও এন। বিশাল গাড়ি, দুর্দান্ত গাড়ি, বড় চাকা, অনেকেই এটাকে রাউডি গাড়ি হিসেবে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি জানি এর কিছু স্পেসিফিক লিমিটেশনস রয়েছে। সেই লিমিটেশনসগুলোর মধ্যে আমি থাকি। যেরকম আপনাকে একটা ছোট্ট কথা বলে দিই, স্করপিও গাড়ি খুব ভালো। আপনি বলবেন হ্যাঁ, ওপরে খুব গাড়িটা খুব দোলে, তার জন্য হয়তো আপনি বলছেন না, শুধু দোলা নয়, গাড়ির দোলা অনেক কমে গেছে। কিন্তু একটা অদ্ভুত জিনিস, গাড়ি যদি গাড্ডার ওপর দিয়ে যায় তখন আমি লক্ষ্য করেছি গাড়ির পেছন দিকটা হঠাৎ এমনভাবে কেঁপে ওঠে, পেছন দিক ভেরি স্পেসিফিক্যালি, পুরো গাড়ি না, পেছন দিকটা এমনভাবে কেঁপে ওঠে যে গাড়িটা একটু স্টিয়ারিংয়ে আপনার মনে হবে ইটস নট ইন ইয়োর কন্ট্রোল। সো আমি যখন গাড়ি চালাই, কোনো বাম্পার আসে, কিছু আসে, তার আমি একটা লিমিট রেখে চালাই। প্রতিটা গাড়ি আপনি চালাতে চালাতে আপনি জানবেন কিছু না কিছু আপনার ওই গাড়িতে একটা স্পেসিফিক কোনো একটা নেগেটিভ পয়েন্ট আছে যেটা অ্যাবাউট দ্যাট কার। সেই গাড়িটাকেও কিন্তু নিয়ে পৃথিবীর সব জায়গায় ঘুরে বেড়ানো যায়। আপনি দেখবেন প্রচুর এক্সপ্লোরার আছে যারা স্করপিও এন নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে লিটারেলি। কিন্তু তারা সেই জিনিসটা জানে, তারা কিন্তু কখনো স্পিড চেষ্টা করে না, তারা কোনোদিন জোর করে না, গাড়িটা যতটা ক্যাপাবিলিটি সেই ক্যাপাবিলিটিতে রাখে। একটা কোথাও আপনার সঙ্গে আপনার গাড়ির কানেকশান হয়ে গেলে আমার মনে হয় সেই জিনিসটা অনেক ভালো হয়। ইম্পর্টেন্ট জিনিস আমার যেটা মনে হয় গ্যাজেটের থেকেও বেশি, আমার গাড়ি আজকে যাচ্ছি, কোনো দিন হয়নি খারাপ ভগবানের দয়াতে, কিন্তু এরম তো হতেই পারে, খারাপ হয়ে যেতে পারে মাঝ রাস্তায় কোথাও, পাহাড়ের কোনায় কোথাও, হয়তো বা আমার একদিন পুরো স্ট্যান্ডার্ড হয়ে গেলাম কোথাও। আমি নর্মালি যেটা করি, এসেনশিয়াল বলতে আমার কাছে জল, আমার কাছে কিছু ড্রাই ফ্রুটস, কিছু শুকনো খাবার বলতে পারেন, যে জিনিসগুলো হাই এনার্জি লাইক চকলেট,
লাইক গ্লুকোজ ওয়াটার অর সামথিং লাইক দ্যাট, এই জিনিসগুলোকে আমি রেখে দিই। ধরুন কখনো যদি কোথাও দাঁড়িয়ে গেছেন, জল যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হেল্পের জন্য ট্রাই করতে পারবেন। আপনার কাছে জল আছে, এনাফ ফুড আছে, আপনি 1 to 2 days আপনি মিনিমাম, আমি পাহাড়ে বলছি, ডেফিনেটলি হাইওয়েতে এতখানি লাগে না, কিন্তু হয়তো রাত্রিবেলা আপনি কোথাও যেতে পারছেন না, আপনার গাড়ি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আপনাদের ওয়েট করতে হচ্ছে, সেখানে হয়তো রাত 2টোর সময় গাড়িটা খারাপ হয়েছে, ভোর 6টা-7টার আগে কিছু খুলবে না, 5-6 ঘন্টার জন্য আমার কাছে জল থাকা দরকার, আমার ফ্যামিলির জন্য জল থাকা দরকার, এসেনশিয়াল জিনিসগুলো থাকা দরকার। কিছু টিস্যুজ অ্যান্ড অল দিস থিংস, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যেগুলো আমি নর্মালি রাখি। গ্যাজেটস রাখা কি খারাপ? না, একদমই না। গ্যাজেটসের পেছনে যদি খরচা করতে পারেন তাহলে ডেফিনেটলি ভালো গ্যাজেটস রাখুন, যে গ্যাজেটস সত্যি টাইমে আপনার কাজে লাগবে, এবং সেই গ্যাজেটসগুলো হয়তো বছরে 1 বা 2 বার ঘুরতে যান, তাছাড়াও অন্য টাইমে একটু ইউজ করে রাখুন, যাতে আপনার প্রবলেমেটিক টাইমে ওই গ্যাজেটসটা সত্যি আপনাকে হেল্প করতে পারে। তো আমার এইগুলো হলো মতামত। আর কিছু লেখা আমি রাখিনি। আপনাকে যেরকম বললাম, আজকে রাত্রিবেলা আর কয়েক ঘন্টার মধ্যেই, আর অ্যারাউন্ড 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই আমরা এখান থেকে বেরোবো। খুব ভালো করে বলে রাখি, গুগল ম্যাপের ওপর ভরসা রাখবেন, অন্ধবিশ্বাস করবেন না। আমি এখান থেকে পুরী, আমার গুগল ম্যাপ লাগে না, ডেফিনেটলি লাগে না। আমি এই এই কথাটা আপনাকে বলতে পারি যে যেহেতু আমি এতবার গেছি সেহেতু আমার লাগে না, কিন্তু আমি যখন নেপালে গাড়ি চালিয়েছি তখন কিন্তু আমাকে গুগল ম্যাপ প্রবলেমে ফেলেছে। আমি বলছি না নট নেসেসারিলি যে ও আপনাকেও ফেলবে, হয়তো না ফেলতে পারে। গুগল ম্যাপ আমি চালিয়ে রাখি, ইভেন আমি পুরী যাচ্ছি আমি চালিয়ে রাখি, কিন্তু হয়তো ওর কথা শুনি না, আমাকে দেখতেও হয় না, আমি ওকে মিউট করে রাখি। ইন কেস কখনো দরকার হয় তখন আমি ওটাকে ইউজ করি। আমি বাইরে যখন ইউরোপেও গাড়ি চালিয়েছি তখনও আমি গুগল ম্যাপ ইউজ করেছি, বাট সেই জিনিসটাকে আমি কিন্তু একটা মোটামুটি কন্ট্রোল ওয়েতে ইউজ করেছি। এবং কন্ট্রোল ওয়ে মানে হলো আমি মোটামুটি যেখান থেকে এ টু বি, যে এ পয়েন্ট টু বি পয়েন্টে যখন যাই, আমি আগের দিন রাত্রিবেলা বা তার আগের দিন রাত্রিবেলা আমি আগে পুরো ম্যাপটাকে দেখে নিই। আমি বলছি না আমি ডান দিক যাবো বাঁ দিক যাবো, মোটামুটি কোন জায়গার ওপর দিয়ে যাব সেইটা আমি স্যাটেলাইট ইমেজের ওপর দিয়ে দেখে নিই, এবং সেই জিনিসটা অনুযায়ী আমি যখন রাস্তায় বেরোই তখন সেই জিনিসটা আস্তে আস্তে কোথাও না কোথাও আমার মাথার মধ্যেও এই জিনিসটা পড়ে থাকে। তো আজকের ব্লগ আমি হয়তো আর এর থেকে বেশি কিছু করব না, কিন্তু আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনও টিপবেন, যাতে আমার ডেফিনেটলি সাবস্ক্রাইবার বাড়ে, আমার ভিডিওগুলো ছড়ায়। এবং আপনাদের কাছ থেকে আমার খুব এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, যে আপনারা ঠিক গাড়ি এবং গাড়ির ড্রাইভিং নিয়ে এক্স্যাক্টলি কী জানতে চান। হ্যাঁ, আমি মেকানিক নই, আমি খুব বড় মেকানিক্যাল জিনিস বুঝতে পারি না, কিন্তু গাড়ির কিছু জিনিস হলে কিছু জিনিস বুঝি এবং সেগুলো নিয়ে একটু পড়াশোনা করে তারপরে মেকানিকের কাছে যাই। আমি অন্ধ হয়ে মেকানিকের কাছে যাই না। তাছাড়া রুট কিভাবে ড্রাইভ করবেন, কোথা থেকে কখন কিভাবে গেলে ভালো হয়, পাহাড়ে রুট কীরকম, এখান থেকে সিকিম যাবেন কীরকমভাবে ভাঙা উচিত মোটামুটি ড্রাইভটাকে, বড় হল্ট নিলে কীরকম হল্ট, ছোট ছোট হল্ট নিলে কীরকম হল্ট, এগুলো নিয়ে যদি আপনারা আমি আমার এক্সপিরিয়েন্স যদি আপনাদের শেয়ার করি, যদি আপনারা চান, আপনারা ডেফিনেটলি কমেন্ট করতে পারেন। এটা আমার বহুদিন পর ফার্স্ট ব্লগ, আমি জানি আমি হয়তো ভিডিও এডিটিং সেরকম কিছু করতে পারবো না, বাট ধন্যবাদ আপনাদের কাছে এবং শুভ নববর্ষ সবাইকে। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন টিপে দেবেন, কারণ আমরা কিন্তু খুব শীঘ্রই পুরীর কয়েকটা পরপর জায়গা, রাস্তা এবং আমরা কোথায় থাকছি, কিভাবে ড্রাইভ করছি, কি কি করছি, রাস্তায় কি কি করা যায়, নাইট ড্রাইভ করলে স্পেসিফিক্যালি, এবং দিনের বেলা আসার সময় কি কি করা যেতে পারে কি না করা যেতে পারে, সেগুলো নিয়ে আমরা ব্লগ করতে পারবো। ধন্যবাদ।